আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করব সেই জন্য আমাদের দেশীয় মনোবিদ ওখানে কিছু তৈরি করতে পারি। সৌম্যর ব্যাটিংটা কেমন দেখলেন? সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে। যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম, বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে। বাট সৌম্য আমরা হয় কি আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে, বা আউট হই সাধারণত আনন্দে। তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম্য ক্যালিভারে এটা 150 হতে পারতো, বাট সৌম্য স্টার্টেড রিয়েলি ওয়েল। কালো উইকেটটা আসলে যে মাটিটা সেটা ব্যাটসম্যানের জন্য বেটার কিছু না, কিন্তু যেহেতু আপনি গ্রাউন্ড কমিটিতে আছেন, এই মিরপুরের উইকেট নিয়ে আপনার পরিকল্পনা কি, আসলে কিভাবে পরিবর্তন করতে চাচ্ছেন? এটা খুবই কঠিন একটা প্রশ্ন। মিরপুরের উইকেট এটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস। তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা হয়তো যারা এই যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়ে ট্রাই করে দেখবো। আমি এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলতে পারবো, বেটার আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কার ট্রাইনার্সের। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে একটু সমালোচনা। মিরাজের ক্যাপ্টেন্সিটা আপনি কিভাবে দেখেন? আসলে একেবারে নতুন ক্যাপ্টেন। আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলা একটা জয় পরাজয় থাকবেই। বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। আমাদের টেস্ট ক্যাপ্টেন কে বলুন ভাই, এটা কিন্তু এখনো জানি না। হ্যাঁ, আমরা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গুঞ্জন আছে বলবো যে আপনি শান্তকে অ্যাপ্রোচ করেছেন, এই ধরনের একটা গুঞ্জন আছে, আসলে আপনি কি অ্যাপ্রোচ করেছেন তাকে? আমার সাথে কোনো এই ব্যাপারে কথা হয়নি। ব্যাটিং আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা, সেই তিনজন থেকে আপনারা কাউকে বেছে নেবেন? আমরা 3-4 জন নিয়ে কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চমার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বি দ্য নেক্সট। ব্যাটিং তো আজকে খেলাটা এখনো চলছে, একটা সিরিজ বাকি আছে এখনো। তো ব্যাটিং কোচ, যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। বিপিএল এর আমরা 28 তারিখের জন্য ওয়েট করছি, ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো। তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে, আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, চেষ্টা করছে। যেহেতু আমাদের জানেন যে মাহবুব ছিলেন এখানে, মাহবুব কিছু কাজ করে গিয়েছেন, এখন মাহবুব অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি, বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার। মনোবিদ আসে হয় কি জানেন, মনোবিদ ছাড়া কিন্তু একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয়। সো আমরা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করবো না, আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করবো সেই জন্য আমাদের দেশীয় মনোবিদ ওখানে কিছু তৈরি করতে পারি। সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে, আদারওয়াইজ এই হাই পারফরমেন্স করতে হলে উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। 3টা ফরম্যাটে 3টা ক্যাপ্টেন থাকবে বলছেন, মিরাজুল এখন ওয়ানডে ক্যাপ্টেন নিয়ে অনেক আলোচনা আছে, মানে আপনি কি এখন ওই স্ট্যান্ডে আছেন 3টা ফরম্যাটে 3টা ক্যাপ্টেন লাগবে নাকি ক্যাপ্টেন চেঞ্জ? আমরা একটু চুপ করি। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 3টা ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখবো যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে, এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনা। কারণ আর কি স্ট্যাটিস্টিক্স নিয়ে তো অনেক কাজ করেন, একটা ক্যাপ্টেন যখন 12টা ম্যাচে 2টা ম্যাচ হারে, হাউ ডু রেট হিজ ক্যাপ্টেন্সি? হ্যাঁ, এটা কিন্তু অফকোর্স আজকালকার দুনিয়া হচ্ছে ডেটা ড্রিভেন, এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট সিচুয়েশন
টিম, কম্বিনেশন অফ টিম অনেক সময় সেটা নির্ভর করে অনেক কিছু। আমরা দেখলাম যে সেম ধরনের উইকেটে আমরা আসলে প্রথম 2 ম্যাচে একটু কম রান করেছি, কিন্তু এই ম্যাচে বেশি রান করেছি। মাইন্ডসেটের ব্যাপার কি? উইকেট দেখেন আপনি পার্থে যদি খেলে, পার্থে তো 5টা এটা উইকেট ছিল, 5টা স্পিনার খেলেছে, বাট অফকোর্স এটা একদিনের উইকেটে যে ধরনের রান হয় সেটা হয়নি, বাট এখানে রান করার একটা স্যাটিসফ্যাকশন আছে। প্রথম দুটো ম্যাচে উইকেট যে দেখেছিলাম, উইকেট বেশ একটু ধীর গতি ছিল। মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো ধরনের। এর আগে দেখতে পেয়েছিলাম যে এই মাঠটা এই উইকেটটাকে আরো সচল করার জন্য বা পেস জেনারেট করার জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো। তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা দেখলাম যে উইকেটের গতিটা বেশ স্লো ছিল। আজকে যেটা মনে হচ্ছে যে উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল, বাট যেহেতু এটা একটা স্পেশালিস্ট জিনিস, আমি এর বেশি কিছু মন্তব্য করতে পারবো। মানে উইকেট নিয়ে কি খুব সামনে কোনো প্ল্যানিং আছে? আমরা একটু শুনেছিলাম যে হাইব্রিড উইকেটের একটা, যেহেতু আপনি গ্রাউন্ডস কমিটিতে আছেন, এটা নিয়ে একটা আলোচনা চলছে, এটা কতদূর কি অবস্থা আর কি? আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে, প্লাস ভবিষ্যতে যে ভেনিউগুলো আমাদের দরকার হবে, সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম প্ল্যান করছি। তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান, যেগুলো আমাদের যে টেস্ট ভেনিউগুলো আছে, এই ভেন্যুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো, কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন। তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং T20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই।